আমার জিপিএ 4.39, আমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, কিংবা কত জিপিএ থাকলে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত, এরকম নানা প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সঠিক উত্তর আমরা অনেকে খুঁজে পাচ্ছি না। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এর বাইরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। যে শিক্ষার্থীর জিপিএ এসএসসিতে 4.39, তার প্রায় 10 মার্কের মতো কাটা যাবে। একদিকে প্রথমত তাকে অবশ্যই এইচএসসিতে জিপিএ 5 পেতে হবে, কিন্তু 10 মার্ক কেটে মেডিকেল জন্য চান্স পাওয়া একটু কঠিনই বটে। তাই বলি কি আমরা প্রিপারেশন নিব না? হ্যাঁ, আমরা প্রিপারেশন নিতে পারি, তবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ভার্সিটি টার্গেট রাখতে হবে এবং অন্যান্য এগ্রি গুচ্ছ এগুলোর প্রতি আমাদের বেশি টার্গেট থাকতে হবে। তবে এখন যেহেতু সর্বপ্রথম মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, তাই এই স্রোতে আমাদেরকে চলা অবশ্যই উচিত। আমাদেরকে অবশ্যই পড়াশোনা থেকে দূরে থাকা উচিত না, বরঞ্চ মেডিকেলের জন্য হোক কিংবা ভার্সিটির জন্য হোক এখন থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। তবে আমি মনে করি যাদের 10 মার্কের উপরে কাটা যাবে তাদের ভার্সিটির দিকে ঝুঁকে যাওয়া ভালো। তাহলে কতটুকু থাকলে সেফ আমরা মনে করব? দেখো, আমাদের অনেক শিক্ষার্থী 8 মার্ক কেটে চান্স পেয়েছে, আমাদের শিক্ষার্থী 10 মার্ক কেটেও চান্স পেয়েছে। তবে সবাই আসলে ওই লেভেলের না, সবাই ওইরকম পরিশ্রম করতে পারবে এটা আশা করাটা অবোকামি। তাই আমি সবাইকে বলতে পারি হায়েস্ট যে তোমার যদি 7.5 বা 8 মার্কই কাটা যায়, হ্যাঁ তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো। তবে বিষয়টা অনেক 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 কঠিন। একজন ফার্স্ট টাইমার হিসেবে তোমার যদি এসএসসিতেই 8 মার্ক কাটা যায়, তাহলে এইচএসসিতে একদিকে তোমার সম্পূর্ণ জিপিএ লাগবে, অর্থাৎ জিপিএ 5 অবশ্যই অর্জন করতে হবে। সেক্ষেত্রে তোমার লক্ষ্যই থাকবে জিপিএ 5টা অর্জন করা, এরপরে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া। আর যাদের অলরেডি কাটা গিয়েছে বা যারা এসএসসি 2024 এখন পরীক্ষা দিবে, তোমাদের উচিত হবে হ্যাঁ মেডিকেল প্রিপারেশন নেওয়া, খুব শক্তভাবে নেওয়া, যাতে এইখান থেকে মেডিকেলের চান্স না হলেও তুমি দেখতে পারো যে হ্যাঁ আমার কতটুকু প্রিপারেশন হয়েছে। আমরা সবাই মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, এরপরে আমরা ভার্সিটি প্রিপারেশন নিতে হবে এবং আমাদের গুচ্ছের প্রিপারেশন নিতে হবে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমি মনে করি যত মূল বইটা ভালো করে পড়বা, তত ভালো করে পড়ো, মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, পরে ভার্সিটির জন্য যে সময়টুকু পাবা সেখানে যদি তুমি 1-1.5 মাস সময় পাও, ওই 1-1.5 মাসে যদি একটু ম্যাথ বা রিটেন টাইপ শিখে নিতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, ভাইয়া মোট কত জিপিএ হলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায়? মেডিকেল ভর্তি পরীক্ষা মোট 9 জিপিএ হলে দেওয়া যাবে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি দুটির যোগফল 9 হতে হবে। অর্থাৎ তুমি কোনো জায়গাতেই 4-এর কম পাবা না। যারা অলরেডি এসএসসি বা এইচএসসিতে যেখানে হোক যদি 4-এর কম পাও, 4 পয়েন্টের কম পাও, তাহলে তুমি মেডিকেল ভর্তি পাও অংশগ্রহণ করতে পারবা না। বাট যদি তুমি 9ই পাও টেনে টুনে, এরপরও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই। হয়তো দিতে পারো প্র্যাকটিসের জন্য, কিন্তু চান্স হবে না। এটার কারণ হলো কেউ একজন যদি ধরো 4.5 এসএসসিতে পেলো, 4.5 এইচএসসিতে পেলো, তাহলে মোটের উপর তার প্রায় 20 মার্ক কাটা যাবে। এত পরিমাণ মার্ক কাটা দিয়ে তুমি আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া এটা আসলে সম্ভব না। সেই জন্য আমাদেরকে সর্বোচ্চ জিপিএটা রাখার চেষ্টা করতে হবে, যাতে বারবারই বলেছি যে যাতে 8-এর নিচে কম থাকে, 4-5 হলে ভালো। যাদের জিপিএ মার্ক কাটা যাবে ধরো 1, 2, 3, 4.9 যাদের, কিংবা 4.8, 4.7 যাদের, তারা নিশ্চিন্তে শক্তভাবে প্রিপারেশন নিতে পারো। জিপিএ কম থাকলে কিভাবে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা সহজ হবে? যাদের জিপিএ কম তাদের তো অবশ্যই আগে থেকে মার্ক কাটা যাবে, কিংবা তুমি সেকেন্ড টাইমে তোমার তো কিছু মার্ক কাটা যাবেই। তোমাদের জন্য ভাইয়া 3টি পরামর্শ দিয়েছি। 1, মূল বই ভিত্তিক এমনভাবে পড়াশোনা করো, অন্যান্য অনুশীলনের এমনভাবে পড়াশোনা করো যাতে তোমার বেশিরভাগ প্রশ্ন কমন আসে। স্পেশালি অন্যান্য বই থেকে যে প্রশ্নগুলো করবে একটু এক্সট্রা ইনফো সেগুলো শিখে নাও, কেননা বেশিরভাগ কমন স্টুডেন্টগুলো ফার্স্ট টাইমাররা এই জায়গাটাতে মিস করবে, অবশ্যই তুমি সেটাতে মার্ক গেইন করতে পারো। দ্বিতীয় হলো ইংরেজি এবং সাধারণ জ্ঞান, তোমাকে ভালো প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কেননা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 25 মার্কের মধ্যে তুমি যদি ভালো 5 মার্ক কভার করার একটা ভালো সুযোগ পাচ্ছ এখানে অন্যদের থেকে। একটা সাধারণ শিক্ষার্থী এখানে 15 পেলে তুমি ইজিলি এখানে একটু ভালোভাবে পড়লে 20 মার্ক আনতে পারবে, এবং এটা তোমাকে হেল্প করবে। তৃতীয় হলো রসায়নের জায়গা, গতবারও রসায়ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়েছে, ম্যাথ টাইপগুলো রসায়ন থেকে দিয়েছে, এটা যে কোনো ফিজিক্স থেকেও দিতে পারে, বাট তোমাকে রসায়নটা একটু ভালো করে পড়তে হবে। এই জন্য কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানাবো, তুমি রসায়ন বিষয়টাতে গুরুত্ব দিবে। এই 3টি বিষয় যদি তুমি গুরুত্ব দাও, আর যদি ভুল না করো মেডিকেল ভর্তি পরীক্ষায়, নেগেটিভ না খাও, এটা যদি কম হয়, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পাবে। কত ঘন্টা পড়লে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয় এটা নির্ভর করবে তোমার উপর।
যে তুমি কত সময়ের মধ্যে পড়াশোনাটা শেষ করতে পারছো। দেখো কেউ একবার রিভিশন দিয়েই হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় যাবে, কেউ 3-4 বার 5 বারও রিভিশন দিবে। তুমি কতবার দিচ্ছ আসলে সেটাও অনেক বেশি ম্যাটার করে না, ম্যাটার করে কতটা কোয়ালিটিফুল ভাবে তুমি পড়াশোনা করছো এবং কতটা তুমি মনে রাখতে পারছো। দিন শেষে তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো এবং 80 মার্ক 90 মার্ক পেয়ে জাতীয় মেধাতে চান্স পেতে পারো, তাহলে তুমি কত ঘন্টা পড়েছো এটা আসলে ম্যাটার না। এই জন্য আমি মনে করি আমাদের যাতে আফসোস না থাকে, আমরা এরকম ভাবে প্রিপারেশন নিব, আমাদের যাতে টেনশন না হয়, আমাদের যাতে মনে না হয় যে হ্যাঁ আমি যদি আরেকটু পরিশ্রম করতাম আমি চান্স পেতাম। সর্বোচ্চ চান্স পাওয়ার ওয়েটা আমাদের খুঁজতে হবে, সর্বোচ্চ যতটুকু সময় দেওয়া যায় ততটুকু সময় এখানে দিতে হবে। কতটুকু সময় দিলে আমার চান্স হবে এটা কিন্তু আসলে নির্ভর করে না। চান্স পাওয়ার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমি চেষ্টা করে গিয়েছি, আমার ভয় ছিল, আমার চিন্তা ছিল আমার চান্স হয় কি হয় না। তোমাদেরও এরকম চিন্তা থাকা উচিত, তোমাদের এরকম ভয় থাকবে এবং এটার জন্য তোমাকে ওই চান্স পাওয়ার আগ পর্যন্তই আসলে পরিশ্রম করে যেতে হবে। কোথায় কোচিং করা ভালো হবে, অফলাইন নাকি অনলাইনে, এরকম প্রশ্ন আমরা পাচ্ছি। এটা তোমাকে চুজ করে নিতে হবে। যদি তোমার মনে হয় যে না আমি বাসায় থাকতে চাই, যদি তোমার মনে হয় যে না আমার থেকে কোচিং সেন্টার বেশ দূরে, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ অনলাইনে আমি সময় দিয়ে মনোযোগ দিতে পারবো এবং যেভাবে বলবে পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবে পড়াশোনা করতে পারবো, তাহলে অনলাইন তোমার জন্য অনেক ভালো চয়েস। বাট আবার যদি তোমার মনে হয় যে না আমার কাছেই কোচিং, কিংবা আবার মনে হয় যে না আমি অফলাইনে পড়লেই আমার চান্স হবে, তাহলে তুমি অফলাইনে পড়ো, এটাতে কোনো আপত্তি নাই। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, দুটি একই কোচিং সেন্টার অনলাইন অফলাইনে ভর্তি হওয়া যাবে না। ধরো তুমি ফুল কোর্সই করছো অনলাইনে আবার অফলাইনেও দুটি কোচিং সেন্টারে, এরকম করা কোনোভাবে উচিত না। তুমি চাইলে কিছু সাইড কোচিং করতে পারো, যে আমি অফলাইনে ক্লাস করছি অনলাইনে এক্সাম দিচ্ছি, অনলাইনে ক্লাস করে প্রিপারেশন নিচ্ছি, অফলাইনে শেষের দিকে একটা এক্সাম বেসে ভর্তি হচ্ছি, কিংবা অফলাইনে আমি রেগুলার সাবজেক্টগুলো পড়ছি, অনলাইনে আমাদের ইংরেজিকে কোর্সে ভর্তি হচ্ছে, বাকিটুকু অফলাইনে তো এক্সাম নিচ্ছে, এরকম। অর্থাৎ তুমি অনলাইন এবং অফলাইন তোমার যদি কমপ্লিমেন্টারি থাকে, দুটি একই জিনিসের অনলাইন এবং অফলাইন ভার্সন পড়ে সময় নষ্ট করার কোনোভাবে উচিত না। দুই নৌকা এখন যদি পা দাও, অথবা অফলাইনে তো দুটো কোচিং করার কোনো চিন্তা করো, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবা। কিভাবে পড়াশোনা করলে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং উভয়ই চান্স পাবে? যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় তারা আসলে অনেক 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 মেধাবী বলা চলে। এরা সাধারণত ইঞ্জিনিয়ারিং বেসড পড়াশোনা করে স্টুডেন্ট, বাট পরবর্তীতে এরা মেডিকেলেও চান্স পেয়ে যায়। এদের ইঞ্জিনিয়ারিংটা মেইন থাকে, মেডিকেলটা পরবর্তীতে আসলে চলে আসে। কিন্তু আমি মনে করি আমাদের মতো সাধারণ শিক্ষার্থী বেশিরভাগের আবার এই চিন্তা থেকে দূরে থাকা উচিত। সব জায়গায় প্রথম হবো, সব জায়গায় চান্স পাবো, এটা কিন্তু অনেক অনেক কঠিন কাজ এবং এটার জন্য অন্য লেভেলের পরিশ্রম করতে হয়, অন্য লেভেলে আসলে মেধায় থাকা লাগে বলা চলে। আমি সবাইকে একটা বিশেষ পরামর্শ দিব, এক, হয় তুমি মেডিকেলের দিকে চুজ করো, না হয় ইঞ্জিনিয়ারিং দিকে চুজ করো। যদি তুমি ইঞ্জিনিয়ারিং দিকে চুজ করো তাহলে তোমার মুখস্থ করার টেন্ডেন্সি কমাইতে হবে, বরং প্র্যাকটিস করার টেন্ডেন্সি বাড়াইতে হবে, বুঝার টেন্ডেন্সি বাড়াইতে হবে, দ্রুত সলভ করার টেন্ডেন্সি বাড়াইতে হবে। পুরো পরীক্ষা হবে রিটেনে, সো তোমাকে রিটেন দেওয়ার, ম্যাথ দ্রুত সলভ করার এই ক্যাপাবিলিটি বাড়াইতে হবে এবং ম্যাথ বেসড পড়াশোনাটা আরো বেশি করতে হবে। বাট যদি তুমি আবার মেডিকেল চুজ করো, তখন আমাদের চিন্তা হচ্ছে মুখস্থ কিভাবে এমসিকিউ দাগাবো, আমাদের চিন্তা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়া, কম গুরুত্বপূর্ণ লাইনগুলো বাদ দিয়ে দেওয়া। এটাই আমরা তোমাদেরকে কোচিং পড়াই। তাহলে এইটা দুটো একটু ভিন্ন পথ এইখানে এসে, এই জন্য দুটো চিন্তা না করে যে কোনো একটাতে অবশ্যই ফোকাস দিতে হবে। যদি তুমি ভালোভাবে মেডিকেলে ফোকাস দাও, আমি যেমনটা করেছি, আমার মনে হয়েছে যে আমি মেডিকেলে চান্স পাবো, এই জন্য আমি আমার সবটুকু মেডিকেলে দিয়েছি। আমি ভার্সিটি কোচিং করতাম, অফ করে দিয়েছি। ইঞ্জিনিয়ারিং কোচিং তো কোনো কিছু করি না। হায়ার ম্যাথ করা অফ করে দিয়েছি। মেডিকেলে অত ম্যাথ গুরুত্বপূর্ণ না, ছোটখাটো যে দুইটা ম্যাথ আছে এগুলো এমনিতে করে ফেলা যায়, এগুলোকে তুমি ট্রাই করতে হবে। অর্থাৎ একটা চুজ করে নাও, একটাতে একদম সম্পূর্ণ ফোকাস কর, আমি বিশ্বাস করি তোমার চান্স হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন আমাদের অনেকের মধ্যে থাকে, কখন থেকে আসলে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত? মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন তোমার এসএসসি লাইফে নেওয়া উচিত। কেন? এসএসসির যে জিপিএটা আছে তার উপর মেডিকেলের 75 মার্কস, এই জন্য। কিন্তু ওইখানে তোমাকে কি প্রিপারেশন নেবে, অর্থাৎ ওইখানে তোমার কাজ হলো জিপিএটা ঠিক রাখা। যতক্ষণ না জিপিএ নির্ভরশীলতা আছে ততক্ষণ তোমার জিপিএ ঠিক রাখতে হবে। এই জন্য তোমাদের যারা এসএসসি আছো তাদের কাজ হবে জিপিএ 5 পাওয়া, এটাই তোমার মেডিকেল প্রিপারেশন, এর বাইরে তোমার লাগবে না। এবার যারা আমরা এইচএসসি লাইফে আছি, তোমাদেরকে ভাইয়া আমাদের প্রজেক্ট ডিএমসিনে যেভাবে পড়াচ্ছি, তোমাদের উচিত হবে সেই প্রথম থেকে কলেজ লাইফের প্রথম থেকে মেডিকেলের জন্য করে মূল বইটা ভালো করে পড়া। কেননা মেডিকেল প্রশ্ন মূল বই থেকে আসে, সেই জন্য ওই মূল বইটাই তোমার মূল ভিত্তি মেডিকেলের চান্স পাওয়ার জন্য। এই মূল বইটা যদি তুমি ভালো করে পড়াও, তুমি এইচএসসির এমসিকিউটা কভার করে ফেলতে পারবা।
দ্বিতীয় হলো তোমার এইচএসসি জিপিএটা ভালো করা, কেননা জিপিএ এইচএসসি জিপিএর উপর আমার 125 মার্ক মেডিকেলে। সো এইটা যদি জিপিএ 5 না থাকে, এখানে তোমার যদি মার্ক কাটা যায় তুমি অনেকটাই পিছিয়ে পড়বা। এই জন্য জিপিএ 5 ভালো করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, সৃজনশীলের জন্য প্রিপারেশন নিতে হবে, ম্যাথগুলো সলভ করতে হবে, প্রশ্নগুলো রেডি রাখতে হবে, যেভাবে পরীক্ষা উত্তর দিব সেটা প্রেজেন্ট করা শিখতে হবে, এবং সর্বশেষ বোর্ড প্রশ্ন অনুশীলন করতে হবে। আর আমরা এক্সট্রা যে প্রিপারেশনটা তোমাদেরকে নেওয়াচ্ছি তার মধ্যে একটা হলো মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করা, বিগত সালের ভার্সিটি প্রশ্নগুলো সলভ করা, মেডিকেলের জন্য ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুটি বিষয়কে এখন থেকে এগিয়ে রাখা। যদি এগুলোই তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি মেডিকেলের যে অ্যাডমিশন তার অনেকটা এগিয়ে থাকতে পারবা। এরপরে তুমি রেগুলারলি অ্যাডমিশন কোচিং করলেই 3 মাস পরিশ্রম করলেই ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তর সেশন। আশা করি তোমরা তোমাদের ক্লিয়ার উত্তর পেয়েছো। তারপরেও তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট কিংবা ফেসবুক কমেন্টে জানাতে পারো। আমরা সেখান থেকে কমেন্টগুলো পিক করবে এবং তোমাদের কমেন্টগুলো জড়ো করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিব। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে। সবাইকে সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।